আজকে আমরা বৈদিক সাহিত্যের যে সিরিজ সেখানে একটি বিষয় রয়েছে যেটি বিনিয়োগ। আমরা যদি বৈদিক মন্ত্র পাঠ করে থাকি তার সঙ্গে সঙ্গে সেই বৈদিক মন্ত্র কোথায় ব্যবহার হয়, কোন কর্মে ব্যবহার হয় সেই বিষয়টি জানা জরুরি। তাই আজকে আমরা পড়ব বিনিয়োগ। প্রথমত বিনিয়োগ পড়ার আগে একটি বিষয় মনে রাখতে হবে যে যাগ কাকে বলে। যাগ কাকে বলে? যাগ কাকে বলে না, দেবতাকে উদ্দেশ্য করে অগ্নিতে দ্রব্য ত্যাগের সাধারণ নাম যাগ। আমরা কোনো দেবতাকে উদ্দেশ্য করে যদি সেই দেবতার উদ্দেশ্যে অগ্নিতে কিছু আহুতি প্রদান করে থাকি সেটি হলো যাগ। কাত্যায়ন সৌতসূত্রে কি বলেছে না, উদ্দেশ্য দেবতাং, দেবতাকে উদ্দিষ্ট করে দ্রব্যত্যাগ, দ্রব্যকে ত্যাগ করার নাম অর্থাৎ দ্রব্যকে আহুতি দেওয়ার নাম যাগ। ইতি অভিধীয়তে ইত্যভিধীয়তে, এটি কাত্যায়ন সৌতসূত্রে বলেছে। তাহলে কি বললাম, উদ্দেশ্য দেবতাং দ্রব্যত্যাগ যাগ ইতি অভিধীয়তে। এই বিনিয়োগ কথাটি মূলত বি, নি এবং যুজ ধাতুর উত্তর ঘয় প্রত্যয় যোগে নিষ্পন্ন হয়। তাহলে বিনিয়োগ শব্দটি যদি আমরা ব্যুৎপত্তি করি তাহলে দেখতে পাবো যে বি, নি এবং যুজ ধাতু যুক্ত হয়ে বিনিয়োগ শব্দটি নিষ্পন্ন হয়। বিনিয়োগ বলতে কি বুঝি না, বিনিয়োগ বলতে আমরা বুঝি যে বিষয়টি সেটি হলো যে কর্মের সঙ্গে মন্ত্রের সম্বন্ধ। কীরকম কর্মের সঙ্গে মন্ত্রের সম্বন্ধ না, যখন কর্মের সঙ্গে মন্ত্রের সম্বন্ধকে কি বলা হচ্ছে এখানে, বিনিয়োগ বলা হচ্ছে। কর্মের সঙ্গে মন্ত্রের সম্বন্ধ অর্থাৎ বিষয়টা এরকম, ধরো আমরা কর্মের সঙ্গে মন্ত্রের সম্বন্ধ, ধরো আমরা একজন বেদে কোনো একটা কর্ম হবে, অর্থাৎ কর্ম করার অর্থ হচ্ছে যাগ করা। সেই যজ্ঞকালীন যখন আমরা কোনো হবি প্রদান করে থাকি অর্থাৎ অথবা আজ্ঞা বা আমরা প্রোডাস প্রদান করে থাকি, সেই কর্মের সময় অর্থাৎ যখন প্রোডাসটা নিচ্ছি সেই সময় কি মন্ত্র পাঠ হবে, যখন আহুতি প্রদান করছি তখন কি মন্ত্র পাঠ হবে, এইটা হচ্ছে কর্ম। যে ওই যে আহুতিটা নেওয়া, আহুতিটা দেওয়া, এটা হচ্ছে কর্ম। ওই কর্মের সময় কি মন্ত্রটি পাঠ করা হবে এটি হচ্ছে বিনিয়োগ, অর্থাৎ মন্ত্রের সঙ্গে কর্মের সম্বন্ধ। ঠিক আছে। আর যে বাক্যের দ্বারা এই সম্বন্ধকে বোঝায়, যে বাক্যের দ্বারা এই সম্বন্ধটাকে বোঝায় তাকে বিনিয়োগ বাক্য বলে। তাকে কি বলে, বিনিয়োগ বাক্য বলে। তাহলে বিনিয়োগ বাক্য বলতে বোঝা গেল যে যে বাক্যের দ্বারা এইরূপ সম্বন্ধ দতিত হয়, কি সম্বন্ধ না, কর্মের সঙ্গে মন্ত্রের সম্বন্ধ, তাকে বলা হয় বিনিয়োগ বাক্য। তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে বিনিয়োগ কাকে বলে। এরপরে আসি, দেখা যাক কি দেওয়া আছে যে বিনিয়োগ কত প্রকারের হয়। বিনিয়োগ মূলত দুই প্রকারের, একটি সামান্য বিনিয়োগ, একটি বিশেষ বিনিয়োগ। তাহলে একটি হলো সামান্য, একটি হলো বিশেষ বিনিয়োগ। সামান্য বিনিয়োগ চারটি জায়গায় দেখা যায়। একটি হলো ব্রহ্মযজ্ঞে দেখা যায়, একটা বাচস্তমে দেখা যায়, একটি আশ্বিন শস্ত্রে দেখা যায়, একটি প্রাশ্চিত্যরূপ বেদ পারায়ণে কি দেখা যায়, সামান্য বিনিয়োগ। বিশেষ বিনিয়োগ কি না, বিশেষ যে যজ্ঞীয় কর্ম হয়ে থাকে, ঋগ্বেদের সমগ্র সুক্ত, ত্রিজ বা ঋগ মন্ত্রের বিনিয়োগকে বিশেষ বিনিয়োগ বলে। জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝবো আমরা। কি বলছে না, বিশেষ যজ্ঞীয় কর্মেই বিশেষ বিনিয়োগ। আর সামান্য রূপে যেটা দেখা যায়, সামান্য রূপে যেটা বেদ মন্ত্র পাঠ হয় তাকে বলা হয় কি, সামান্য বিনিয়োগ। তো বিশেষ কীরকম, আমরা একটা মন্ত্রের আমরা এইভাবে যদি ভাগ করি, দেখো একটা আমরা যখন কতগুলো মন্ত্র নিয়ে কি গঠিত হয়, সূক্ত গঠিত হয়। কতগুলি মন্ত্র নিয়ে সূক্ত গঠিত হয়, কতগুলি মন্ত্র নিয়ে সূক্ত গঠিত হয় এবং সূক্ত গঠিত হয়। তাহলে ফার্স্ট মন্ত্র, তারপর সূক্ত,
আবার 3টি মন্ত্র নিয়ে 30 গঠিত হয়। 3টি মন্ত্র নিয়ে 3টি মন্ত্র নিয়ে 30 গঠিত হয়। আর একটি মন্ত্রকে বলা হয় কি না ঋক। একটি মন্ত্রকে বলা হয় ঋক। তাহলে ফার্স্ট এলো ঋক, তাহলে একটি মন্ত্র ঋক, তারপরে এলো 30, 3টি মন্ত্র 30, তারপরে এলো সুক্ত, তারপরে কি এলো না সুক্ত। তাহলে ঋক, 30 এবং সুক্ত 3 ভাবে বিনিয়োগ হয়ে থাকে। দেখো কীভাবে 3 ভাবে বিনিয়োগ হয়ে থাকে না, বলছে একটা কর্মের সময় বলা হলো যে পুরো সুক্তটাই ওখানে পাঠ করতে হবে। ধরো অগ্নিসুক্তটা পুরোটাই একটি কর্মের সময় পাঠ করতে হবে। আবার বলছে ত্রিচাদি বিনিয়োগ, অর্থাৎ 3টি মন্ত্র একটি কর্মের সময় পাঠ করতে হবে। আবার বলছে ঋজ বিনিয়োগ কীরকম না, ঋজ বিনিয়োগ হলো যে একটি মন্ত্র একটি কর্মের সময় পাঠ করতে হবে। তাহলে এরকমভাবে বিশেষ বিনিয়োগ হয়ে থাকে। আমরা বিষয়টা আজকে আমরা অগ্নিসূক্তের প্রথম মন্ত্রের একটি অগ্নিসূক্তের পুরো বিনিয়োগ একটি পড়ব, একটু পর ডিটেলসেই পড়ব আজকে। তো এখন দেখো তাহলে বলা হলো কি না সূক্তের দ্বারা বিনিয়োগ হয়, ত্রিচের দ্বারা এবং ঋকের দ্বারা বিনিয়োগ হয়। অর্থাৎ কোথাও বলতে পারে যে এই যজ্ঞ কর্মে পুরো সূক্তটি পাঠ করতে হবে, সেটি হলো সুক্ত বিনিয়োগ। আবার কোথাও বলতে পারে না এই 3টি মন্ত্র পাঠ করতে হবে, তাহলে সেটা ত্রিজ বিনিয়োগ। আবার যদি বলে না একটি মন্ত্র পাঠ করতে হবে, সেটা ঋগ বিনিয়োগ। ঠিক আছে, এরপরে যে বিষয়টি রয়েছে দেখা যাক। এরপরে বলছে যে সুক্ত বিনিয়োগ কোনটি আমরা কি করে বুঝব না, বলছে না সুক্ত কাকে বলা হচ্ছে সুক্ত বিনিয়োগ না সুক্তং সুক্ত্যাদৌ হীনে বাদে। বলছে যদি কোনো সূত্র গ্রন্থে কি দেওয়া থাকে, একটা মন্ত্রের একটা সুক্তের প্রথম পাদ একটু অংশ দেওয়া থাকে, সেটি কি হয় না সুক্ত বিনিয়োগ। যেমন দেখো উদাহরণে দেখো অবান অগ্ন ইতি সল অগ্নিমিলে অগ্নিম দূতম। তাহলে এখানে দেখো আমরা যদি ঋগ্বেদের প্রথম মন্ত্র দেখি, সেখানে দেওয়া আছে অগ্নিমিলে পুরোহিতম। তাহলে সেখান থেকে প্রথম পাদ অগ্নিমিলে পুরোহিতম, এটি প্রথম পাদ, সে প্রথম পাদের একটু অংশ কি না অগ্নিমিলে, এখানে অগ্নিমিলে এই ওয়ার্ডটি দেওয়া রয়েছে। তাহলে এই যে বিনিয়োগ, এই বিনিয়োগের নাম হচ্ছে সুক্ত বিনিয়োগ। তাহলে কি বললাম, সুক্ত বিনিয়োগ তখনই বুঝবো যখন একটা সুক্তের প্রথম পাদের আংশিক অর্থাৎ একটা ছোট্ট একটা অংশ দেওয়া থাকে, তখন সেটা বলা হয় সুক্ত বিনিয়োগ। এরপরে আসছি দেখো ঋজ বিনিয়োগ। ঋচ ও পাদগ্রহণ ঋচ তাকেই বলা হচ্ছে যেখানে পুরো পাদটাই গ্রহণ করা হয়। যেমন একটা উদাহরণ দেখো, আচ্ছা এটি দেওয়া আছে আশ্বলায়ন সৌতসূত্র। ঋচং পাদগ্রহণে অর্থাৎ কি বলছে, যখন একটা মন্ত্রের মধ্যে সমস্ত পাদটি গ্রহণ করা হয় তখন সেটা হচ্ছে কি না ঋজ বিনিয়োগ। কীরকম না দেখো এইটা সহবান বিশ্বা অভিযুজ অগ্নিমিলে পুরোহিতম ইতি যাজ্জি। তাহলে দেখো কী দেওয়া আছে, অভিযুজ অগ্নিমিলে পুরোহিতম, তাহলে অগ্নিমিলে পুরোহিতম পুরো পাদটি দেওয়া রয়েছে। তাহলে এই যে বিনিয়োগ এটি ঋজ বিনিয়োগ। শেষে আসছে যে ত্রিচ কাকে বলছে, অধিকে ত্রিচং সর্বত্র। অধিকে ত্রিচং বলতে কীরকম না, ধরো অগ্নিমিলে পুরোহিতম এটা তো একটা পাদ হলো, যদি আমরা একটা পাদ গ্রহণ করি তখন সেটা ঋজ বিনিয়োগ। আর যখন আমরা প্রথম পাদের একটু অংশ অগ্নিমিলে এই ওয়ার্ডটা পাই তখন সেটা হয়ে যাচ্ছে কি বিনিয়োগ না সুক্ত বিনিয়োগ। কিন্তু যদি আমরা একটি পাদ সঙ্গে সঙ্গে দ্বিতীয় পাদের আংশিক অংশ যদি আমরা ব্যবহার করি, দ্বিতীয় পাদের আংশিক অংশ যদি আমরা ব্যবহার করি, দ্বিতীয় পাদের যদি আংশিক অংশ ব্যবহার করি তখন সেটা হয়ে যাচ্ছে কি ত্রিজ বিনিয়োগ, অর্থাৎ এর চেয়ে অধিক হলে সেটা ত্রিজ বিনিয়োগ। এরপরে দেখো কি রয়েছে না, এবারে সুক্ত বিনিয়োগের আমরা একটা উদাহরণ দেখব, যেটা আমরা আজকে পড়ব সুক্ত বিনিয়োগ।
তো সুপ্ত বিনিয়োগের মধ্যে কি রয়েছে দেখো, সুপ্ত বিনিয়োগ, না সুপ্ত বিনিয়োগের উদাহরণে অগ্নিসূক্তের ভাষ্য রচনাকালীন, অগ্নিসূক্তের যখন ভাষ্য লিখছিলেন কে সায়নাচার্য, তিনি আশ্বলায়ন, যিনি সূত্রকার, আশ্বলায়ন চৌথ সূত্র তার গ্রন্থ, সেই সূত্রকার উদ্ধৃত করে বলেছেন, সূত্রকে উদ্ধৃত করে বলেছেন, অর্থাৎ আশ্বলায়ন এই ওয়ার্ডটি ব্যবহার করেছিল, যেটা আমরা আগে দেখলাম, আমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই ওয়ার্ডটি ব্যবহার করেছে। এই যে অবান অগ্ন ইতি সালম অগ্নিমিলে অগ্নিম দূতম, এই ওয়ার্ডটি ব্যবহার করেছে। সেই এরই ভাষ্যে এই উক্তিটি উল্লেখ করে সায়নাচার্য ভাষ্য করেছেন। কি ভাষ্য করেছেন না, উনি বলেছেন যে তত্র অগ্নিমিলে ইতি সুক্তং প্রাতরনুবাক বাক আগ্নয়ে ক্রতৌ বিনিযুক্তম। তাহলে বলছে এই যে অগ্নিমিলে ইতি সুক্তং, অগ্নিমিলে এই সুক্তটি প্রাতরনুবাকে আগ্নেয় ক্রতু, প্রাতরনুবাকে আগ্নেয় ক্রতুতে বিনিয়োগ হবে। তাহলে এটি কি বিনিয়োগের উদাহরণ না সুক্ত বিনিয়োগের উদাহরণ। এরপরে দেখো যে ত্রিজ বিনিয়োগটি রয়েছে, ত্রিজ বিনিয়োগের উদাহরণে দেখো কি দেওয়া আছে না, ত্রিজ বিনিয়োগের ক্ষেত্রে অশ্বিন ত্রিচ প্রাতরনুবাকস্বিনে ক্রতৌ বিনিযুক্ত। অর্থাৎ বিনিয়োগ বাক্যের অর্থটা কি না, অশ্বীদয় দেবতা বিষয়ক, অশ্বীদয় দেবতা বিষয়ক তিনটি ঋক প্রাতরনুবাকের আশ্বিন ক্রতুতে বিনিযুক্ত হবে। অর্থাৎ প্রাতরনুবাক কী জিনিস আর আশ্বিন ক্রতু কী জিনিস সেই সম্পর্কে আমরা পড়ব। কিন্তু প্রাতরনুবাকে অর্থাৎ সকালবেলায়, সকালবেলাটা কেমন না পক্ষী ডাকার আগে যে ভোরবেলা, সেই সকালবেলাটাই যে অশ্বিনী দেবতার উদ্দেশ্যে, অশ্বিন দেবতার উদ্দেশ্যে যে মন্ত্রপাঠ হয় তাকে অশ্বিনী ক্রতু বলা হয়, সেখানে বিনিযুক্ত হবে। অর্থাৎ অশ্বিন দেবতার উদ্দেশ্যে যখন আমরা অশ্বিনী দেবতার উদ্দেশ্যে আমরা মন্ত্রপাঠ করব, সেখানে এই মন্ত্রগুলি বিনিযুক্ত হবে। এটি ত্রিজ বিনিয়োগ। এবারে রয়েছে যে ঋগ বিনিয়োগ। ঋগ বিনিয়োগ কি না, ঋগ বিনিয়োগ সম্পর্কে একটি উক্তি দেখো কি দিক বলেছে, তস্মিন সুক্তে প্রথমায়া, এটা ঋচ, এটা কি ঋচ, তস্মিন সুক্তে প্রথমায়া ঋচ দ্বিতীয়স্বাং পবমানেষ্টৌ শিষ্টকৃতৌ যাজ্জাত্যেন বিনিয়োগ। এখানে কি বলছে, এই ঋগ মন্ত্রটি, এখানে একটা মন্ত্রের কথা বলেছি, এই ঋগ মন্ত্রটি দ্বিতীয় পবমানেষ্টি যাগের শিষ্টকৃত অনুষ্ঠান। তাহলে দ্বিতীয় পবমানেষ্টি যাগের শিষ্টকৃত অনুষ্ঠানে যাজ্ঞা মন্ত্র রূপে প্রয়োগ হবে। তাহলে এখানে একটি ঋকের প্রয়োগের কথা বলছে, এখানে তিনটি ঋকের প্রয়োগের কথা বলছে, এবং আগের যে বিষয়টি ছিল সেখানে আমরা দেখলাম যে সুক্ত, পুরো সুক্তটির বিনিয়োগের কথা বলছে। দেখো দেওয়াই আছে তত্র অগ্নিমিলে ইতি সুক্তং, তত্র অগ্নিমিলে ইতি সুক্তং, সুক্তং বলে দেওয়াই আছে। তাহলে এটি সুক্তং দেওয়া আছে, ওখানে ত্রিশ দেওয়া আছে, এবং এখানে ত্রিশ দেওয়া আছে। দেখো প্রাতনবাদ অশ্বিনী কত অশ্বিন ত্রিচ, এখানে ত্রিশ দেওয়াই আছে, এখানে ত্রিশ দেওয়া আছে, ত্রিশ, এবং এখানে কী দেওয়া আছে দেখো, এখানে ঋগ দেওয়া আছে, তস্মিন সুক্তে প্রথমায়া ঋচ, এটা ঋচ, তাহলে এটি ঋচ, তাহলে ঋচ দেওয়া আছে। তাহলে তিনটি বিনিয়োগ আশা করি বোঝা গিয়েছে। এরপর দেখো কি রয়েছে, এরপর আমরা একটা বিনিয়োগ করব, যে বিনিয়োগটির নাম সুক্ত বিনিয়োগ। এই বিনিয়োগটি সুক্ত বিনিয়োগ, যিনি সায়নাচার্য বলেছেন। এটি দেখো সায়নাচার্য কি বলেছেন না, অগ্নিমিলে ইতি সুক্তং প্রাতরনুবাকে আগ্নেয় ক্রতৌ বিনিযুক্তম, প্রাতরনুবাকে আগ্নেয় ক্রতৌ বিনিযুক্তম। দেখো অগ্নিমিলে, অগ্নিমিলে ইতি সুক্তম অর্থাৎ পুরো সুক্তটা, অগ্নি সুক্তটি পুরোটির কথা বলেছি। কখন না প্রাতরনুবাকে, প্রাতরনুবাক কি এক্ষুনি আমরা জানব, এবং আগ্নেয় ক্রতৌ, আগ্নেয় ক্রতুটা কি সেটাও জানবো, সেখানে বিনিয়োগ হবে। তাহলে সেখানে কী হবে, বিনিয়োগ হবে।
তাহলে দেখা যাক কি আছে, প্রাতর অনুবাদ কি, আগ্নেয়ক্রত কি, তাহলে জানলে আমরা বিনিয়োগটা করতে পারবো এই মন্ত্রে। আচ্ছা, অনুষ্ঠানের প্রকারভেদ এবং আহুতির দ্রব্যভেদে যাগ 5 প্রকার হয়ে থাকে। একটি কি হোম, একটি ইষ্টি, একটি পশু, একটি সোম এবং সত্র। তো এখানের মধ্যে যে সোমযাগ রয়েছে, এই সোমযাগ একা হ 1 দিন হয়, দোয়া হ 2 দিনের হতে পারে, পঞ্চাহ 5 দিনের, ষড়হ 6 দিনের হতে পারে। তো 1 দিন সাধ্য যে যাগ, সেই যাগের যে প্রকৃতি যাগ তার নাম হচ্ছে অগ্নিষ্টম। এই যে 1 দিন সাধ্য যাগ করতে গেলে তার পূর্বে 4 দিন বিভিন্ন অনুষ্ঠান করতে হয়। আর পঞ্চম দিনে কি হয় না, পঞ্চম দিনে সোমলতার রস নিষ্কাশন করে শবন কর্ম করা হয়। যে সোমলতার রস নিষ্কাশন করা হয় এবং সেটাকে শবন কর্ম বলা হয়। আর এটি কি নামে পরিচিত? শ্রুত্যা দিন বা শবন দিন নামে পরিচিত। তাহলে প্রথমে বললাম কি, সোমযাগ একা হয় 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, পঞ্চাহ 5 দিন, 6 দিন হতে পারে। 1 দিন সাধ্য যে সোমযাগ তার প্রকৃতির নাম হচ্ছে অগ্নিষ্টম যাগ। এইবারে এটি তো 1 দিন সাধ্য যাগ, কিন্তু তার পূর্বে 5 দিন বিভিন্ন কর্মানুষ্ঠান হয়ে থাকে। পঞ্চম দিনে কি হয় না, পঞ্চম দিনে সোমলতার রস নিষ্কাশন করা হয় এবং ওই যে সোমলতার রস নিষ্কাশন কর্ম, এটাই হচ্ছে শবন কর্ম। এবং ওই দিনটিকে বলা হয় শ্রুত্যা দিন, অর্থাৎ পঞ্চম দিনকে কি বলা হয়? শ্রুত্যা দিন বা শবন দিন। এইবারে বলছি, ওই যে শ্রুত্যা দিন রয়েছে, এই যে শ্রুত্যা দিন, সেই শ্রুত্যা দিনের পূর্বরাত্রির শেষ প্রহরে, এই শ্রুত্যা দিনের ঠিক পূর্বের রাত্রির সকালবেলায় কি করতে হবে? পাখিদের পূজন আরম্ভ হওয়ার পূর্বে, যখনও পাখিরা ডাকেনি এরকম সময়, কিন্তু শেষ প্রহরে, মানে ঠিক 3টে 3:30 সময়, যখন পাখি ডাকছেন এরকম সময় হতে হবে। তো অর্ধজুর কাছে পারমিশন নিয়ে কি করবে? হোতা এবং তার যে সহকারী পুরোহিতগণ আছেন তারা কি করবেন না, অগ্নি, উষা এবং অশ্বিদয় এই 3 দেবতার উদ্দেশ্যে গায়ত্রী প্রভৃতি সপ্ত ছন্দযুক্ত ঋগ্মন্ত্রসমূহ পাঠ করেন এবং কি করেন না, সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত এরকমভাবে শতাধিক মন্ত্র পাঠ করা হয়। আর একে বলা হয় প্রাতর অনুবাদ, মানে প্রাতঃ অর্থাৎ সকালবেলায় অনুবাদ, বা সকালবেলা যে মন্ত্রপাঠ সেটাই হচ্ছে প্রাতর অনুবাদ। বা কখন থেকে শুরু হয় এবং এখানে কোন কোন দেবতা রয়েছে দেখো, অগ্নি দেবতা, উষা দেবতা এবং অশ্বিদয় দেবতা। এই 3 জন দেবতার উদ্দেশ্যে কি হয় না, মন্ত্রপাঠ হয়। সেটা সকালবেলায় শ্রুত্যা দিনের ঠিক পূর্বের শ্রুত্যা দিন যেদিন, তার ঠিক পূর্বরাত্রির শেষ প্রহরেটি হয়ে থাকে। আর এরকম যখন মন্ত্রপাঠ করা হয় একে বলা হয় কি? প্রাতর অনুবাদ। তার প্রাতর অনুবাদ জিনিসটি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। প্রাতর অনুবাদ কি? সকালবেলায় যে মন্ত্রপাঠ হয় সেটা শ্রুত্যা দিনের ঠিক পূর্বরাত্রির শেষ প্রহরে, অর্থাৎ পাখিরা যখনও জাগেনি এরকম কন্ডিশন আছে। প্রথমত শ্রুত্যা দিন হতে হবে, তার পূর্বরাত্রি হতে হবে এবং পাখি শেষ প্রহর হতে হবে, তারপর পাখিদের পূজন আরম্ভ হবে না। এতগুলি কন্ডিশন থাকবে তখন যখন মন্ত্রপাঠ করা হয়। এবং সেখানে অর্ধজু কর্তৃক কী করতে হবে? পারমিশন নিতে হবে অর্ধজু ঋত্বিকের কাছে। তারপরে 3টি দেবতার উদ্দেশ্যে গায়ত্রী প্রভৃতি সপ্ত ছন্দযুক্ত, গায়ত্রী উষ্ণী অনুষ্ঠুপ যেই ছন্দযুক্ত হোক ঋগ্মন্ত্রসমূহ পাঠ করতে হবে। তো এরকম পরিস্থিতিকে বলা হয় প্রাতর অনুবাদ। তাহলে প্রাতর অনুবাদ বোঝা গেল। এরপরে বিষয়টি দেখো রয়েছে, এরপরে যে বিষয়টি রয়েছে, এই প্রাতর অনুবাদকে আমি বলেছিলাম 3টি দেবতার উদ্দেশ্যে মন্ত্রপাঠ করা হয়। একটি কি না, অগ্নি দেবতার উদ্দেশ্যে, একটি উষা দেবতা এবং অশ্বিন দেবতা। প্রাতর অনুবাদকে দেবতাত্রয় ভেদে বিভাগ কল্পনা করে দেওয়া হয়েছে। একটি আগ্নেয়, একটা উষস, একটা হচ্ছে অশ্বিন।
তো আগ্নেয় ক্রতু, উষস্য ক্রতু, অশ্বিন ক্রতু। ক্রতু মানে হচ্ছে মন্ত্র সমুদায়কে বলা হচ্ছে ক্রতু। তাহলে আগ্নেয় ক্রতু মানে অগ্নি দেবতা বিষয়ক মন্ত্রসমূহ। তেমনি উৎস দেবতা বিষয়ক মন্ত্রসমূহ উষস্য ক্রতু। আশ্বিন ক্রতু কি আশ্বিন দেবতা বিষয়ক মন্ত্রসমূহ। তাহলে আমরা আগ্নেয় ক্রতু কি না অগ্নি দেবতা বিষয়ক মন্ত্রসমূহ। আর প্রাতর অনুবাদ কি না সকালবেলায় অর্থাৎ সূর্যোদয় দিনের ঠিক পূর্ব রাত্রিতে শেষ প্রহরে পাখিরা যখনও জাগে না, এরকম পরিস্থিতিতে অর্ধর্যুর কাছে পারমিশন নিয়ে হোতা যখন এই তিনজন দেবতা হোতা এবং তার সহকারী ঋত্বিক যারা আছে মৈত্রা, বরুণ, অচ্ছবাক, গ্রাবস্তুত, এরা কি করবে না অগ্নি দেবতার উদ্দেশ্যে, উষা দেবতার উদ্দেশ্যে, অশ্বিন দেবতার উদ্দেশ্যে যে মন্ত্রপাঠ করে যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হয় ততক্ষণ পর্যন্ত চলতে থাকে। আর এরকম মন্ত্রপাঠকে বলা হয় কি প্রাতর অনুবাক। সেই প্রাতর অনুবাকে যখন অগ্নি দেবতার উদ্দেশ্যে মন্ত্রপাঠ করবে তখন এই পুরো সূক্তটি পাঠ করতে হবে। অগ্নিমিলে পুরোহিতম, এই সূক্তটি পাঠ করতে হবে। তাহলে বিনিয়োগ বাক্যটির এরূপ অর্থ কি? বিনিয়োগ বাক্যটির অর্থ কি না প্রাতর অনুবাকে অগ্নি দেবতার উদ্দেশ্যে মন্ত্রপাঠের সময় অগ্নিমিলে এই গায়ত্রী ছন্দযুক্ত সূক্তটি পাঠ করার জন্য এটি সূক্ত বিনিয়োগ। তাহলে এই সূক্ত বিনিয়োগ সবাই বুঝতে পেরেছো? যদি কারো কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে লিখবে। আজকে এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা অন্য আরেকটি বিনিয়োগ বাক্য সম্পর্কে আলোচনা করব, যেটি ঋগ বিনিয়োগ, এবং এটি অগ্নিমিলে পুরোহিতম এই প্রথম মন্ত্রের ঋগ বিনিয়োগ। আজকে এই পর্যন্ত। পরের ভিডিওতে আমরা